আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আজকেও কিছু কথা বলার জন্য আসলাম। কারণ এই যে একটা বিভিন্ন রকম রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের ভ্রমণের ব্যাপারে, সেই ব্যাপারটা যেহেতু এখনো চলমান আছে সেই জন্যই আসলাম। তো এর মধ্যে একটা মারাত্মক অভিযোগ আসছে যে এই সেন্ট মার্টিন নিয়ে জল ঘোলা করা হচ্ছে। এটা আমাদের বন ও পরিবেশ মন্ত্রী মহোদয়া নিজে বলেছেন। উনি এটাও বলেছেন যে সরকারের বিভিন্ন ডিসিশনের ব্যাপারে যে একটা গোষ্ঠী বিরোধিতা করবে, এটা উনি অবগত। সেটা নিয়ে আমরাও অবগত। হ্যাঁ, একটা গোষ্ঠী সবসময় সরকারের বিরোধিতা করবে, সেটা একটা ইস্যু। কিন্তু আসলে জলটা কে ঘোলা করতেছেন সেটা নিয়ে আজকে আমার কথা। তো ওনার কথা শুনে যা মনে হলো আমার, আমাদের পরিবেশ মন্ত্রী মহোদয় বা পরিবেশ উপদেষ্টা মহোদয়া, উনি অনেক সুন্দর করে কথা বলেন সবকিছু। কিন্তু ওনার কথা শুনে আমি যা বুঝলাম বা আমার যা উপলব্ধি তো ওনার কথা শুনে আমার এটাই উপলব্ধি হয়েছে যে ওনার শৈবালের ব্যাপারে আসলে কোনো ধারণা নেই। সরি, শৈবাল না, প্রবালের ব্যাপারে ওনার আসলে কোনো ধারণা নেই, কোরালের উপর ধারণা নেই। ওনার মনে হচ্ছে যে জীবিত কোরালের উপরে এই দ্বীপটা দাঁড়িয়ে আছে। এটা সম্পূর্ণ ভুল। এবং এই দ্বীপটা প্রবাল দ্বীপ কিনা সেইটা নিয়েও কিন্তু কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব। তো প্রথমে আসি জল ঘোলার প্রসঙ্গটা। এই পরিবেশ নিয়ে এই যে আমাদের অগাস্টের যে একটা রেভুলেশন হলো, সেইখানে কিন্তু পরিবেশ নিয়ে সরাসরি কোনো দাবি দাওয়া কিছুই ছিল না। এটা ছিল একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে আমাদের বর্তমান সরকার, বিপ্লবের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। এই জায়গায় এই পরিবেশের বিষয়ে কিছুই ছিল না। বাট না থাকলে যে এটা নিয়ে কাজ হবে না তা না। একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ, মানুষের বসবাস উপযোগী একটা রাষ্ট্র গঠন করতে হলে পরিবেশের দরকার আছে। বাট সেই পরিবেশটা হওয়া উচিত ছিল প্রথমে ঢাকা, যে জায়গায় 2-3 কোটি লোক বসবাস করে। এবং আপনারা জানেন ঢাকা প্রায়ই দূষণের দিক থেকে 1 থেকে 10-এর মধ্যেই থাকে। তো সেইটা নিয়ে ব্যাপক কার্যক্রম আমরা আশা করেছিলাম, সেইটাই হওয়া উচিত ছিল। না হয়ে এটা চলে গেল সেন্ট মার্টিন। প্রবাল আনা অলরেডি নিষিদ্ধ সেন্ট মার্টিন থেকে, অনেক দিন থেকেই এটা নিষিদ্ধ। 1999 সালে এই দ্বীপটাকে একটা ইসিএ, এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। ওই সময় থেকেই সবকিছুই আসলে নিষিদ্ধ। তারপরেও বিভিন্ন হোটেল মোটেল গড়ে উঠছে। এগুলো কিভাবে গড়ে উঠছে? অবশ্যই দুর্নীতির মাধ্যমে গড়ে উঠছে। এবং যেহেতু প্রবাল আনা নিষিদ্ধ, সেই ক্ষেত্রে যদি এটাকে আরো কনক্রিট করতে হয় যাতে কেউ প্রবাল না আনতে পারে, সেই ক্ষেত্রে ওনারা যে পর্যটকরা ফেরত আসতেছে তাদেরকে সার্চ করতে পারেন, প্রয়োজনে স্ক্যানার মেশিন বসানো যেতে পারে। সেটা না করে বাংলাদেশের যেটা চিরচরিত প্রথা, মাথা ব্যথা মাথা কেটে ফেলে দাও, সেইটাই চলতেছে। এবং উনি বিভিন্ন সময় বলতে থাকেন, বিভিন্ন কান্ট্রির এক্সাম্পল জানেন। থাইল্যান্ডে কোন দ্বীপ বন্ধ করে দিছে, তারপরে ফিলিপিন্সে কোন দ্বীপ বন্ধ করে দিয়েছে, তারপরে মালয়েশিয়ায় কোন দ্বীপ বন্ধ করে দিয়েছে। ওনার মনে রাখতে হবে যে থাইল্যান্ডে প্রায় 1400-র মতো দ্বীপ আছে, ফিলিপিন্সে 4000-এর উপরে দ্বীপ আছে, মালয়েশিয়ায় 1400-র মতো দ্বীপ আছে, 800-র মতো দ্বীপ আছে। সো ওই কান্ট্রিগুলা 1টা 2টা 5টা 10টা দ্বীপ বন্ধ করে দিল, কিছু আসে যায় না। তো উনি বলার চেষ্টা করতেছেন ওই জায়গায় যদি পর্যটকরা যায় তাহলে এটা তলিয়ে যাবে। এটা কোনোভাবেই সত্য না এবং ডিরেক্টলি রিলেটেড না। বাট সেন্ট মার্টিনে একটা পরিবেশগত প্রচণ্ড ঝুঁকি আছে, যেটা আমি মনে করি যে মিঠা পানিটা টিউবওয়েলের মাধ্যমে এক্সট্রাক্ট করা হয়, সেইটা একটা ঝুঁকি। কারণ এত পর্যটক গেলে সেই পানি যদি এক্সট্রাক্ট করা হয় তখন পানি লবণাক্ত হয়ে যেতে পারে। তখন দেখা যাবে যে অনেক গাছ বা পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং স্থানীয় লোকজনের সমস্যা হবে মিঠা পানি পেতে। তো সেই ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো, প্রত্যেকটা প্রবলেমেরই একটা করে সলিউশন আছে। সেই সলিউশনে না গিয়ে এখন বিভিন্ন রকম রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। এই দ্বীপটা যে ভেঙে যাচ্ছে, অন্য নদীর পাড় যেভাবে ভাঙে, নদীর
চরগুলো যেভাবে ভাঙে সেইভাবে ভাঙতেছে। এই ভাঙন রোধ করতে হলে চারদিকে বাঁধ দিতে হবে, সিমেন্টের বাঁধ দিতে হবে বা সিমেন্টের ওয়াল দিতে হবে, দিয়ে এটাকে রক্ষা করতে হবে। এবং যদি পানি নিচ থেকে টিউবওয়েলের মাধ্যমে বা ডিপ টিউবওয়েলের মাধ্যমে তোলাটা যদি রিস্ক হয়, সেই ক্ষেত্রে ওয়াটার ডিসেলিনেশন পাম্প করতে হবে, সেইগুলোর মাধ্যমে এগুলার সলিউশন করা যেতে পারে। এবং এই যে রেস্ট্রিকশনের ব্যাপারটা, এই রেস্ট্রিকশনের ব্যাপারটা কিন্তু খুব আলাপ আলোচনা করে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কোনো আলাপ আলোচনা না করেই করা হয়েছে। সেই জন্যই এই জায়গায় বিভিন্ন রকম প্রতিবাদ হচ্ছে। তো এখন আপনাদের আমি যেটা বলবো, এটা প্রবাল দ্বীপ কিনা সেইটা নিয়ে আপনারা এই প্রশ্ন শুনে হয়তো আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন যে আমরা সবসময় জানি এটা প্রবাল দ্বীপ, তাইলে এটা প্রবাল আপনি কেন কোয়েশ্চেন করতেছেন? তো আমার কথা তো বিশ্বাস করার দরকার নেই। আমি নোবডি, এবং আমার চ্যানেলের নামও দেখবেন নোবডি। সো আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা আমি যা দেখাচ্ছি আপনারা তা দেখেন, এবং বিশেষজ্ঞরা, রিয়েল বিশেষজ্ঞরা কি বলেন সেটা দেখেন। তো আমি প্রথমেই আসতেছি 2019 সালে একটা নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা প্রতিবেদন করা হয় এই দ্বীপের উপর। সেইটার নাম হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রতিবেশগত ব্যবস্থাপনার মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্যের উন্নয়ন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ। এই হেডলাইনের উপর ভিত্তি করে একটা সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। এইটাই হচ্ছে সেই সমীক্ষা প্রতিবেদনের কাভার পেজ। তো এটাতে কি বলা হয়েছে সেই জায়গায় আমরা এক্সিকিউটিভ সামারিতে আসি, তাহলে আমরা বুঝবো যে এটার মধ্যে কি বলা হচ্ছে। এক্সিকিউটিভ সামারিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথম লাইনটা আপনাদের পড়ে শোনাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। সেন্ট মার্টিন নারকেল জিঞ্জিরা খ্যাত সমতল ভূমি থেকে সর্বদক্ষিণে চ্যানেলের মাধ্যমে সংযুক্ত প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রতিবেশগত প্রবাল দ্বীপ। আপনারা কথাটা মার্ক করবেন, প্রবাল দ্বীপ। এটা হচ্ছে সারসংক্ষেপের নির্বাহী সারসংক্ষেপ বা এক্সিকিউটিভ সামারির প্রথম লাইন। আমরা আরেকটা পেজে আসি, সেই জায়গায় এই পেজটা, এটা হচ্ছে পাতা নাম্বার, ওই রিপোর্টেরই পাতা নাম্বার 37। এই জায়গায় বলা হচ্ছে 1997 সালে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার প্রফেসর থমাসিক ন্যাশনাল ম্যানেজমেন্ট প্ল্যান ফর কোরাল রিসোর্সেস নামে সেন্ট মার্টিন দ্বীপে একটি বিস্তারিত গবেষণা কার্যক্রম পরিচালনা করেন, এবং ওই গবেষণা কার্যক্রমে বিভিন্ন সাজেশন আছে, সেই সাজেশনগুলো এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। কেন এই থমাসিকের কথাটা আনলাম একটু পরেই আমি আপনাদের বলতেছি। তো থমাসিক যে স্টাডিটা করেছিলেন তার রিপোর্টটা 1997 সালের 12 ফেব্রুয়ারি উনি প্রকাশ করেন, এবং এটা কিন্তু বাংলাদেশের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশের মাধ্যমেই পরিচালিত একটা গবেষণা। এবং এই গবেষণার নাম ছিল ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট 1। এইটার সারসংক্ষেপ বা এক্সিকিউটিভ সামারিতে যদি আমরা যাই, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখবেন। এই ইন্টারেস্টিং জিনিসটা রিয়েলি ইন্টারেস্টিং, যেটার মধ্যে এক্সিকিউটিভ সামারির পেজ 1 নাম্বার পেজেই লেখা আছে, অ্যান ইম্পর্টেন্ট কনক্লুশন অফ দ্য স্টাডি ইজ দ্যাট নারকেল জিঞ্জিরা is not a coral island as has been widely publicized in various conservation and scientific reports. তাহলে কি বুঝলেন? এই যে থমাসিকের যে গবেষণাপত্রটা আছে, যেটা বাংলাদেশ সরকারেরই একটা গবেষণার অংশ, যিনি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, কানাডিয়ান একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলতেছেন যে এইটা তার গবেষণার একটা কনক্লুশন হচ্ছে, বা তার স্টাডির একটা কনক্লুশন হচ্ছে যে নারকেল জিঞ্জিরা ইজ নট এ কোরাল আইল্যান্ড, মানে এটা প্রবাল দ্বীপ না। এখন বুঝতে পারতেছেন? এবং এটা কিন্তু আমরা খুব আদর করে সবসময় আমরা এটাকে প্রবাল দ্বীপ বলতেছি। যে ভদ্রলোক যে গবেষণাটা করেছিল, এটাও বাংলাদেশ গভর্নমেন্টের অথরাইজড একটা গবেষণা। এবং 2019 সালে আরেকটা যে গবেষণা হয়েছিল, যেখানে প্রথম লাইনেই বলা হয়েছে এটা প্রবাল দ্বীপ, এবং ওই জায়গায় এই ভদ্রলোক থমাসিকের কথায় উদ্ধৃত করে বিভিন্ন সাজেশন ওই জায়গায় তুলে ধরা হয়েছে। মানে ওনার গবেষণার যে একটা মূল কনক্লুশন যে এটা একটা কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ না, সেইটাকে উজ্জ্ব করে তার অন্যান্য সাজেশন ওই গবেষণায় নেওয়া হয়েছে, এবং ওই 2019 সালের ইয়েতে কিন্তু বলা হয়েছে প্রবাল দ্বীপ।
তাহলে কেন এটা করলো? এবং থমাসিক কিন্তু একজন কোরাল বায়োলজিস্ট। আপনারা যদি প্রথম পেজটায় যান তাহলে দেখবেন যে ওনার নামের এই যে থমাসিক লেখা আছে, এবং উনি হচ্ছেন একজন কোরাল বায়োলজিস্ট। উনি নিশ্চিতভাবে পৃথিবীর বিভিন্ন কোরাল দ্বীপ উনি দেখেছেন, জানেন সেগুলোর বৈশিষ্ট্য কি হয়, এবং উনি নিজে বলতেছেন যে সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ না। তাহলে বাংলাদেশ, ওনার গবেষণা তো সবাই পড়েছেন, ওনার গবেষণার রিপোর্ট থেকে একটা অংশ নিয়ে দেওয়া হয়েছে 2019 সালের গবেষণায়, কিন্তু তারপরে ওনার যে মূল কনক্লুশন, উনি বলছেন একটা মূল কনক্লুশন বা ফাইন্ডিং হচ্ছে যে সেন্ট মার্টিন একটা কোরাল দ্বীপ না। তারপরেও সবাই কেন কোরাল দ্বীপ বলতেছে? এটা বলতেছে যাতে এটা বললে এটার একটা আলাদা গুরুত্ব বেড়ে যায়, এবং গুরুত্ব বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম রেস্ট্রিকশন, পরিবেশগত রেস্ট্রিকশন আরোপ করা সহজ হয়। এবং রেস্ট্রিকশন আরোপ করলে সুবিধাটা কি? যারা রেস্ট্রিকশন আরোপ করেন তাদের জন্য সুবিধা আছে। ওই জায়গায় যে কোনো ডেভেলপমেন্ট, তখন যেহেতু এটা ইসিএ ঘোষণা করা হয়েছে, সেখানে যে কোনো ধরনের ডেভেলপমেন্টই নিষিদ্ধ, যে কারণে ওই জায়গায় কোনো বিল্ডিং, কোনো জেটি কিছুই করতে পারবে না অনুমতি ছাড়া। এই অনুমতিটাই হচ্ছে মজা। এই অনুমতি নিতে গেলেই সেই জায়গায় হচ্ছে দুর্নীতির একটা ব্যাপার চলে আসে। আপনারা জানেন অনেক সেন্ট মার্টিনে অনেক হোটেল হয়েছে বহুতল, যেটা কিন্তু ইসিএ ঘোষণা করার পরে নিষিদ্ধ, এবং ইসিএ ঘোষণা করার পরে মেজরিটি এসব হোটেল হয়েছে। তাহলে কিভাবে হয়েছে? সবগুলো হয়েছে দুর্নীতির মাধ্যমে। এই জন্য বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ওই জায়গায় আরোপ করলেই এই দুর্নীতির সুযোগটা প্রসারিত হয়। এবং আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপে শুধুমাত্র একটা জেটি আছে, এবং একটা জেটি দিয়েই পুরো দ্বীপের বাসির চলতে হয়, যেটা সম্ভব না হওয়ার ফলে কি হয়েছে আপনারা জানেন, এই জায়গায় শত শত মাছ ধরার নৌকা আছে, এবং মাছ ধরার নৌকাগুলো কিন্তু সমুদ্রের পাশে একবারে পারে এনে রাখা যায় না, কারণ ঢেউয়ের কারণে, জোয়ার ভাটার কারণে নৌকা ভেঙে যেতে পারে সেই জন্য এগুলো একটু সমুদ্রের মাঝখানে রাখতে হয়। যেহেতু একটা মাত্র যেটি, ম্যাক্সিমাম নৌকাগুলো রাখতে হয় অনেক পানির মধ্যে, এবং জেলেরা অনেক কষ্ট করে সাঁতরিয়ে সেই নৌকায় তাদের উঠতে হয়। এই মাত্র ইসিএ ঘোষণা করে এটাকে প্রবাল দ্বীপ হিসেবে মিথ্যাভাবে প্রচার করে, এবং এটার মধ্যে বিভিন্ন রেস্ট্রিকশন আরোপ করার কারণে ভয়ঙ্কর সব ধরনের ডেভেলপমেন্ট ওই জায়গায় বন্ধ হয়ে আছে। এবং আমি মনে করি যেহেতু এটা একটা প্রবাল দ্বীপ না, এটা আমার কথা না, এটা আপনারা দেখলেন থমাসিক নামে একজন প্রফেসর ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার, এবং যিনি একজন কোরাল বায়োলজিস্ট, ওনার কথা। এবং উনি বাংলাদেশ সরকারেরই একটা গবেষণায় আসছিলেন। যেহেতু উনি বলছেন এটা কোরাল দ্বীপ না, সো এই ধরনের রেস্ট্রিকশনগুলো তুলে নেওয়া হোক বা রেস্ট্রিকশনগুলো শিথিল করা হোক। নট অনলি যে এই যারা পর্যটক আছে তাদের রেস্ট্রিকশনটাই দেন, তাদের নাম্বারের রেস্ট্রিকশনই না, সব ধরনের ডেভেলপমেন্টের রেস্ট্রিকশন তুলে নেওয়া হোক, আরও একাধিক জেটি দেওয়া হোক, এবং জেটি শুধু যে জেলেদের নৌকার জন্যই সুবিধা হবে তা না, এই জেটি একটা আসলে দর্শনীয় বস্তুও হয় পর্যটকদের জন্য, যারা হয়তো বিকেলবেলা এই জেটিতে সময় কাটায়। যেমন একটা জেটি আছে সেটার মধ্যে অনেক রাত পর্যন্ত মানুষ সময় কাটায়, এরকম যাতে 2-3টা জেটি বিভিন্ন জায়গায় করার অনুমতি দেওয়া হয়, সাথে সাথে চারদিকে এটা রক্ষাপাত করা হয়, এবং প্রয়োজনে এটার সমুদ্র লেভেল থেকে যতটুকু উচ্চতা বাড়ানোর জন্য যেন বিভিন্ন জায়গা থেকে মাটি বালি নিয়ে সেটার উচ্চতা বাড়ানো হয়। তো সেইগুলো হবে রিয়েল ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্ট সবগুলোই বন্ধ আছে এই মিথ্যা একটা দিয়ে যে এটা একটা কোরাল দ্বীপ, এটা একটা খুব ভঙ্গুর অবস্থায় আছে, জিনিসটা তা না। আরেকটা কথা বলে আমি শেষ করব। আমাদের যে পরিবেশ উপদেষ্টা মহোদয় আছে, উনি বারবার বলেন যে 40% 45% ক্ষয় হয়ে গেছে এটা সেটা। তো আপনাদের আমি ওইটার এগেনস্ট আরেকটা রিপোর্ট দেখাচ্ছি। এটা দেখেন IUCN রিপোর্ট অন অ্যাট COP29। এই COP29টা এখনও চলতেছে, 22 তারিখ পর্যন্ত চলবে আজারবাইজানের বাকুতে, যে জায়গায় পরিবেশ নিয়ে সারা পৃথিবীর সরকারের সব প্রতিনিধিরা ওই জায়গায় মিটিং করতেছে। ওই জায়গায় রিপোর্টে কি বলা হয়েছে, আপনার রিপোর্টটা আপনাদের একটা স্ক্রিনশট দিয়েছি, হেডলাইন যে 44% অফ কোরাল স্পেসিস ফেসিং এক্সটিনশন অ্যাজ ক্লাইমেট থ্রেট পুশ রিফস টু দ্য ব্রিঙ্ক। মানে হচ্ছে 44% ধ্বংসের দ্বার প্রান্তে।
এটা কিন্তু বাংলাদেশের না, এটা কিন্তু সেন্ট মার্টিনের আশেপাশে না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোরালের একটা স্টাডি, যেটা মনে হয় যে আমাদের উপদেষ্টা মহোদয় বারবার বলার চেষ্টা করেন। তাহলে এই যে 44% এক্সটিংশন হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা রিস্কে আছে, তো এটার জন্য কি আমাদের সেন্ট মার্টিনের পর্যটকরা দায়ী? তাই এটা তো সারা দুনিয়ার কুরালি এই রিস্কে আছে, সেইটা নিয়ে কাজ করা হোক। শুধু শুধু এই সেন্ট মার্টিনের দ্বীপের মানুষের জীবিকার উপর হুমকি এবং বাংলাদেশের মানুষের ট্যুরিজম প্রিয় মানুষকে এই ট্যুরিজম থেকে বঞ্চিত না করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। কারণ কুরাল শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে থ্রেটেন। সেইগুলার কারণগুলো নির্ধারণ করে পৃথিবীব্যাপী একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এই জায়গায় আমাদের ছোট একটা মাত্র দ্বীপ আছে যেটার আশেপাশে নীলপানি, সেই দ্বীপটাকে ভ্রমণপ্রিয় বাঙালিকে, ভ্রমণপ্রিয় বাংলাদেশিকে আপনারা বঞ্চিত করবেন না। তো আশা করি আপনারা এই জিনিসটা এনজয় করেছেন এবং বুঝেছেন যে এটা কোরাল দ্বীপ বলার মাধ্যমে শুধু শুধু সব ধরনের ডেভেলপমেন্ট থেকে এই দ্বীপকে বঞ্চিত করা হচ্ছে। এই দ্বীপকে যাতে এইভাবে বঞ্চিত করা না হয় এবং এই ট্যুরিজমের উপর যাতে কোনো রেস্ট্রিকশন না থাকে। যদি কোনো প্রবলেম থাকে সেইটা সলিউশনের জন্য যে ধরনের কাউন্টার মেজার্স নেওয়া যায় সেইগুলো যাতে নেওয়া হয় অত্যন্ত বিবেচনাপ্রসূতভাবে, অ্যাজ ওয়েল অ্যাজ সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময়ের মাধ্যমে যাতে এই জিনিসটা করা হয়। আর দয়া করে আমরা যাতে এটাকে আর সরকারিভাবে কোরাল দ্বীপ না বলি। যদি আপনাদের তারপরেও কোরাল দ্বীপ বলতে চান, আরও অন্য কোরাল বিশেষজ্ঞ আছে দুনিয়ার, তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে দিয়ে স্টাডি করান, তারপরে বলেন। এত বড় একটা ডিসিশন একটা ভুল বা মিথ্যা তথ্যের উপর কখনোই নেওয়া ঠিক না। তো এটা নিয়ে, এই কোরাল দ্বীপ নিয়ে, এই সেন্ট মার্টিন নিয়ে যেটাকে কোরাল দ্বীপ বলা হয়, এটাকে নিয়ে আমি আর ফার্দার কোনো ভিডিও দিতে চাচ্ছি না। আমার মনে হয় যে এই যে একটা ভুল তথ্যের ভিত্তিতে একটা ভুল ডিসিশন নেওয়া হচ্ছে, এটা আমি মনে করি যারা এই ক্ষেত্রে জড়িত বিভিন্নভাবে এটার স্টেক হোল্ডার, তারা অলরেডি বুঝে গেছেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।